প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি শাহনাজ বিশ্বাস ইয়াসমিন। দর্শক, আপনারা ইতিমধ্যে জানেন আজকে সারা দেশে যেই সবচেয়ে বেশি আলোচিত যে সংবাদ সেটি হলো আওয়ামী লীগ তার ৭৫ বছর শেষ করেছে। উপমহাদেশের এই ঘটনা এমন আর কোনো রাজনৈতিক দলে নেই যে ৭৫ বছর শেষ করে ফেললো একটি দল, এবং এটি নিশ্চয়ই আওয়ামী লীগের জন্য একটি গৌরবের এবং অবিস্মরণীয় সাফল্যের একটি অধ্যায়। এবং এই শুরুটা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে, এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে নিয়ে গিয়েছিলেন একদম তৃণমূল থেকে, তৃণমূলের সাধারণ মানুষের কাছে, দেশের যারা খেটে খাওয়া দিনমজুর সেই মানুষগুলোর ভরসার স্থল হয়ে উঠেছিল আওয়ামী লীগ, যা টানা ৭৫ বছর থেকে তো চলছে। এবং এই ৭৫ বছরের ভিতরে আওয়ামী লীগের নানা টানাপোড়েন, নানা ঘাত প্রতিঘাত, উত্থান পতন হয়েছে নানাভাবে। সেগুলোর ইতিহাস নিশ্চয়ই আপনারাও জানেন, এবং যারা এটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক যারা তারা নিশ্চয়ই এটা নিয়ে জানেন যে ৭৫ বছরে আওয়ামী লীগের কত ধরনের উত্থান পতনের মধ্য দিয়ে আওয়ামী লীগ পার করেছে। এর মধ্যে ৪৩ বছর পর্যন্ত শুধু এখন বর্তমান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আওয়ামী লীগের হাল ধরে আছেন। এটিও অনেক বড় একটি ঘটনা আওয়ামী লীগের জন্য, একটি দলের জন্য, যে একজন নেতৃত্ব ৪৩ বছর ধরে পার করছেন, এবং যেই পথ ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগকে শুরু করেছিলেন সেই পথ ধরেই হাঁটছেন ৪৩ বছর ধরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এখন চলছে, তবে এর ভিতরে না অনেক কিছুই আওয়ামী লীগ ঘটছে, সেটা ভেতরের আওয়ামী লীগের বাইরের নানা কিছু আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে নানা কাজ দিয়ে। সেসব কিছু নিয়ে প্রিয় দর্শক আমরা আজকে কথা বলবো। আওয়ামী লীগের ৭৫ বছর এই বিষয়টি আমাদের আলোচনার মূল বিষয় আজকে। এছাড়াও আরেকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটাও আপনারা জানেন যে ঈদের আগ থেকে গত এক সপ্তাহ 10 দিন ধরে চলছে সারা দেশে একজন এনবিআরের সদস্য, তার একটি ঘটনা, ছাগল কাণ্ড যেটা বলা হচ্ছে, যে তার ছেলে 15 লাখ টাকা দিয়ে একটি ছাগল কিনেছেন ঈদে। এর থেকে শুরু হলো, এরপরে নানা অধ্যায় শুরু হয়েছে তার জন্য, সে কত টাকার মালিক, সে এর আগে কত টাকা দিয়ে গরু কোরবানি দিয়েছেন, সবকিছু মিলে এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনায় আসবে। কারণ আজকে এনবিআরের এই সদস্যকে ওএসডি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, এবং দুদক তার যে এই এক সপ্তাহ ধরে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে তার নানা সম্পদের হিসেব আসছে সেগুলো নিয়ে দুদক তদন্ত শুরু করেছে। 3 সদস্যের তদন্ত কমিটিও গঠন করেছে। এই বিষয়টি আমাদের আলোচনা থাকবে শেষ পর্যায়ে। তবে আমাদের মূল আলোচনা আজকে আওয়ামী লীগের ৭৫ বছর বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য পুরোটা সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন ইসাক আলী খান পান্না, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিয়েছেন আমাদেরকে। আমাদের সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য অনলাইনে যুক্ত আছেন আবু সাইদ খান, উপদেষ্টা সম্পাদক সমকাল। আপনাকেও স্বাগত জানাচ্ছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, আপনি যুক্ত হয়েছেন। আমি আবু সাইদ খান আপনাকে দিয়ে শুরু করছি আজকের আলোচনা। আওয়ামী লীগ এত বড় একটি রাজনৈতিক দল, এবং যেটা আমি আরেকবারও বলছি যে এই উপমহাদেশে আর কোনো রাজনৈতিক দলের এত বড় ইতিহাস বোধহয় নেই যে ৭৫ বছর ধরে একটি দল চলছে, এবং সেই দলের হাত ধরে এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আপনার বিশ্লেষণ জানতে চাচ্ছি ৭৫ বছরের আওয়ামী লীগকে নিয়ে। বাংলাদেশের ইতিহাস জুড়ে তো আওয়ামী লীগ বিরাট জায়গা দখল করে আছে। তো বাংলাদেশের অর্থাৎ পাকিস্তান উত্তর, ৪৭ উত্তর, শোনা যাচ্ছে আমাকে কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, তো ৪৭ উত্তর যে বাঙালি জাতীয়তাবাদীর সংগ্রামের স্থান তৈরি হয়, এবং সেই নেতৃত্বে আওয়ামী লীগ ছিল। ভাষা আন্দোলন, পরবর্তীতে এখানে স্বায়ত্ত শাসনের আন্দোলন, এর মধ্য দিয়ে আওয়ামী লীগ স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। এবং বিশেষ করে তো আওয়ামী লীগটা মৌলানা ভাসানীকে সভাপতি এবং শামসুল হককে সাধারণ সম্পাদক করে আওয়ামী লীগের যাত্রাটা শুরু হয়েছিল 49 সালে। তখন বঙ্গবন্ধু জেলে ছিলেন, তিনি তখন তার যুগ্ম সম্পাদক হয়েছিলেন। পরবর্তীতে এই নেতৃত্বে বঙ্গবন্ধু আসীন হন। বিশেষ করে 64-তে আওয়ামী লীগ যখন পুনর্গঠিত হয়, তারপরে বঙ্গবন্ধু পরবর্তীতে 66-তে 6 দফা দেওয়ার মধ্য দিয়ে
আন্দোলনটাকে নতুন মাত্রায় উন্নীত করেন। মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ, এবং স্বাধীনতোত্তরও অনেক ঘটনার জন্ম দিয়েছে আওয়ামী লীগ, অনেক ইতিবাচক এবং কোন কোন ক্ষেত্রে নেতিবাচক দিকও আছে। তো কোনো একটি দলের 100% তো ইতিবাচক ঘটনা ঘটে না। তবে আমরা যদি স্বাধীনতোত্তর আমরা যদি দেখি, যে স্বাধীনতোত্তর কালে যে বঙ্গবন্ধু দেশটাকে পুনর্গঠনের জন্য তো যে কার্যকর ভূমিকা পালন করেছেন, সংবিধান দেওয়া হয়েছে সেই সময় আওয়ামী লীগের হাত ধরেই আজকে যে সংবিধান, যদিও সেই সংবিধান এখন অনেকটা কর্তৃত হয়েছে এবং সেই সংবিধান অনেক ক্ষেত্রেই সেই তার স্বাভাবিক তার যে সেই চরিত্র হারিয়েছে। তারপরে এই সংবিধানের আওয়ামী লীগের হাত ধরে এই সংবিধান রচিত হয়েছিল। এমনকি ৭৫ সালের পর যখন দেশটা একটু উল্টো ধারায় প্রবাহিত হচ্ছিল, তো তার বিপক্ষেও যে আন্দোলন, নতুন আন্দোলন, এখানে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে, সামরিক শাসন বিরোধী সংগ্রাম, এবং ক্ষমতায় এসে সবচেয়ে আমি শেষে আছি যে ক্ষমতায় এসে গত 15 বছরে এক নাগারে তারা ক্ষমতায় রয়েছে। এই সময় দেশের অর্থনৈতিক উন্নতি ঘটেছে। এটাও ঠিক যে আওয়ামী লীগের ক্ষমতার সময় বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, অনেক ইতিবাচক ঘটনা ঘটেছে। আজকে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বাংলাদেশের যে উন্নয়নের ধারা পরিচালিত হচ্ছে, তার পিছনে যে উন্নয়নের ধারা বইছে, তার পিছনে আওয়ামী লীগের অবদান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। কিন্তু দেশের এই সময় আমরা যেটা লক্ষ্য করি যে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা, নির্বাচনী ধারাকে সমুন্নত রাখা, এগুলোর ক্ষেত্রে আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। বিশেষ করে সমসাময়িক সময়ে যদিও আওয়ামী লীগের ঘোষণায় বলা হয়েছে যে দুর্নীতি তাদের 1 নম্বর এজেন্ডা, জিরো টলারেন্সের কথা বলা হয়েছে, একের পর এক দুর্নীতির যে কিচ্ছা কাহিনী বেরিয়ে আসছে, সেটা খুবই দুর্ভাগ্যজনক। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের উজ্জ্বল ভাবমূর্তির উপর এইসব ঘটনা কালো ছায়া ফেলেছে, তো যা আওয়ামী লীগের সমস্ত অর্জনকে আজকে অনেক ক্ষেত্রেই সেই অর্জনটা ঢাকা পড়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগ খুব একটা চ্যালেঞ্জের মুখে আজ রয়েছে, বিশেষ করে যেখানে প্রশাসনে, রাজনীতিতে, বাণিজ্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই এক ধরনের দুর্নীতিবাজদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে, টাকা পাচার হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো লোপাট হয়েছে। এগুলো আমাদেরকে ভাবিয়ে তোলে আওয়ামী লীগের যে সংগ্রামী ঐতিহ্য, সেই ঐতিহ্য থেকে আওয়ামী লীগ সরে এসেছে। এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে পার্লামেন্টও টাকাওয়ালাদের কাছে কিংবা নব্যধনীদের কাছে পার্লামেন্ট এর সদস্যরা তারাই সদস্য হচ্ছেন। রাজনীতি ব্যবসায়ীরা করতে পারবেন না এমন কোনো কথা নয়, কিন্তু রাজনীতি প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা উচিত। রাজনীতি প্রক্রিয়া বহির্ভূত ভাবে একদল ব্যবসায়ী তারা পার্লামেন্ট হয়েছে, এবং এটা পার্লামেন্টটা কোটিপতিদের ক্লাবে পরিণত হয়েছে। এখানে তার কার্যকর যে ভূমিকা থাকা দরকার, যে পার্লামেন্টের সেই ভূমিকাটা নেই। নির্বাচনের প্রতি মানুষ আস্থা হারিয়েছে। গত যে একটা নির্বাচন হয়ে গেল, তো সেই নির্বাচনে, উপজেলা নির্বাচনের কথা আমি বলছি, যে সেখানে আমরা দেখছি 20-22% লোক সরকারি হিসাবে ভোট দিয়েছে। তো ভোটের প্রতি মানুষের আস্থাটা সেইভাবে নেই, মানুষ হতাশ হয়ে পড়েছে। আমার মনে হয় আওয়ামী লীগের সামনে যেমন করে তার উজ্জ্বল ইতিহাস আছে, তার ঐতিহ্য আছে, সামনে অনেক চ্যালেঞ্জ আছে। আওয়ামী লীগ সেই সব চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করবে, কিভাবে এখান থেকে উত্তরণ ঘটবে, সেটাই আমার মনে হয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। জনাব আবু সাইদ খান, মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এই দলটির প্রতিষ্ঠা শুরু হলো। একেবারে সাধারণ মানুষের আস্থার জায়গা হয়ে উঠেছিল আওয়ামী লীগ, এবং এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন। সেই সাধারণ নিজের দলের মানুষের দ্বারাই বঙ্গবন্ধু ৭৫ সালে সপরিবারে নিহত হলেন। এইটা যেমন, তার মানে দলের মধ্যে সেই আপনার বিশ্লেষণ কি বলে, দল কি এখন সে থেকে বের হতে পেরেছে? নাম্বার 1। নাম্বার 2 হলো আওয়ামী লীগের যেই দর্শন নিয়ে শুরু হয়েছিল, সেটা কি এখন কতটুকু আছে? প্রথমত হচ্ছে যে হ্যাঁ, দলের ভিতরই, যেমন ধরুন আপনি যথার্থই বলেছেন, বঙ্গবন্ধু যখন নিহত হলেন, নির্মমভাবে নিহত হলেন, তখন আওয়ামী লীগের লোকেরা, খন্দকার মোশতাক তো আওয়ামী লীগের মধ্যেই ছিল,
এবং সমস্ত আওয়ামী লীগের নেতারাই তারা কিন্তু মুশতাকের মন্ত্রী পরিষদে যোগ দিয়েছিল, তারা যোগ দিয়েছিলেন। এবং সেখানে বলা যায় যে ঠিক আছে, আওয়ামী লীগের আর একটা সংস্করণ, এইটা আমরা লক্ষ্য করেছি, যদিও আওয়ামী লীগ তাদের থেকে বেরিয়ে এসেছে। তো আজকের জায়গাটা হলো যে আমার মনে হয় এটা আওয়ামী লীগের জন্য একটা শিক্ষা। শেখ হাসিনার নেতৃত্ব ৭৫ সালের পরে এখান থেকে বেরিয়ে আসতে পেরেছেন, কিন্তু আজকে সেই নেতৃত্বই এক ধরনের প্রশ্নের মধ্যে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। আর একটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের নেতৃত্বের দাবিদার, তার যে আকাঙ্ক্ষা ছিল যে সামাজিক সাম্য, যেমন স্বাধীনতার ইশতেহারে বলা হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সুবিচার, সোশ্যাল জাস্টিসের কথা বলা হয়েছিল। পরবর্তীতে সমাজতন্ত্র কথা বলা হয়েছে, মানুষে মানুষে বৈষম্য কমে আসবে, তো সব মানুষের অর্থাৎ সাধারণ মানুষের বাসযোগ্য সমাজ তৈরি হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বেড়ে চলেছে, নব্য ধনী গোষ্ঠী তৈরি হয়েছে। বাংলাদেশ খুব দ্রুত ধনী দেশ, ধনী হয় কোনো আপত্তি নেই, কিন্তু নিয়ম বহির্ভূত ভাবে লুটপাট করে, ব্যাংক লোপাট করে যেভাবে ধনী হচ্ছে, একদল লোকের হাতে সম্পদ গচ্ছিত হচ্ছে, সেটা নিশ্চয়ই আওয়ামী লীগের নীতির সঙ্গে, বঙ্গবন্ধু ঘোষিত আদর্শের সঙ্গে সেটি যায় না। আপনাকে ধন্যবাদ জনাব আবু সাইদ খান, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু স্টুডিওতে ফিরছি। জনাব ইসাক আলী খান পান্না, আপনি শুনছিলেন জনাব আবু সাইদ খান বলছিলেন, অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন, আওয়ামী লীগের বর্তমান আওয়ামী লীগের অবস্থা বলছিলেন, যে আওয়ামী লীগ এই বাংলাদেশের সাধারণ মানুষের ভরসার জায়গা, সেই জায়গাটা থেকে এখন আওয়ামী লীগ কি আছে ওই জায়গায় নাকি বিচ্যুত হয়েছে? যদি বিচ্যুত হয় তাহলে এটা কি কারণে হয়েছে? গত 15 বছর টানা আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায়, এটা কি খুব একদিকে উন্নয়ন হচ্ছে, অবশ্যই এটা উন্নয়ন ধারাবাহিকতা বজায় থাকছে, কিন্তু এর উল্টাপিঠ আছে কিনা? উনি কিছু কথা বলেছেন যে পার্লামেন্টের ভূমিকা এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে, উনি আস্থা নাই মানুষের ভোটের প্রতি, উনি ভোটের কথা বলছেন। এই 7 জানুয়ারি ভোট হইলো, তার আগে 18 সালে যে ভোট হয়ে গেলো, 14 সালে ভোট নিয়ে নানা প্রশ্ন আছে। সব কিছু নিয়ে আপনার বিশ্লেষণ বলেন। আপনাকে ধন্যবাদ। এবং আজকের নিউজ 24 এই অনুষ্ঠান যারা দেখছেন শুনছেন সকলকেই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশ আওয়ামী লীগের আজকে 75তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দাঁড়িয়ে দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন, এদেশের সকল অর্জন আওয়ামী লীগের হাত ধরেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই আওয়ামী লীগকে তিনি একটি অসাম্প্রদায়িক সংগঠন হিসাবে তিনি সৃষ্টি করেছেন আওয়ামী মুসলিম লীগ থেকে বাংলাদেশ আওয়ামী লীগে। এই আওয়ামী লীগের প্রতিষ্ঠা লগ্ন থেকেই, আপনি কিছুক্ষণ আগেই আবু সাইদ ভাই বলতেছিলেন, আজকে অনেক পত্রপত্রিকায় বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস সম্পর্কে লেখা হয়েছে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শ্রদ্ধেয় নেতা, এবং শামসুর রহমান, উনি এই আওয়ামী লীগের সভাপতি সম্পাদক, যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি যুগ্ম সম্পাদক ছিলেন এই আওয়ামী লীগের। বঙ্গবন্ধু মুজিব তখন কারাগারে ছিলেন। এই আওয়ামী লীগকে যখন বঙ্গবন্ধু শক্তিশালী এবং সুসংগঠিত করার লক্ষ্যেই আপনার 75 বছর পূর্বে 49 সালের এই 23শে জুন সৃষ্টি করেছেন। আপনি একটু লক্ষ্য করে দেখবেন, বঙ্গবন্ধু মুজিব এই বাংলার স্বাধীনতা এবং বাংলাকে নিয়ে একটি স্বপ্ন দেখার উদ্দেশ্যকে উনি বাস্তবায়ন করার লক্ষ্যে এই স্বপ্ন বাংলাদেশ ছাত্রলীগকে তিনি সৃষ্টি করেছিলেন 1948 সালের 4 জানুয়ারি। কারণ মহান মুজিব বঙ্গবন্ধু তিনি জানতেন যে আওয়ামী লীগকে সামনে এগোতে হলে, এই দেশের আন্দোলন সংগ্রাম গ্রামগঞ্জ মানুষের মাঝে পৌঁছে দিতে হলে তার ভ্যানগার্ড হিসাবে ছাত্রলীগই কাজ করবে। এই ছাত্রলীগকে 48 সালে 4 জানুয়ারি সৃষ্টি করার পর এই বাংলাদেশে আপনি দেখেন, তৎকালীন পূর্ব পাকিস্তানে আমাদের উপরে মাতৃভাষার উপরে আঘাত আসলো। যখন উর্দু ভাষা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলো, তখন বঙ্গবন্ধুর নেতৃত্বে তৎকালীন সময়ে ছাত্র সমাজই ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করেছেন বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমাদের মাতৃভাষা বাংলা হতে হবে। সেই মাতৃভাষা 52 আন্দোলন থেকে শুরু করে এই বাংলাদেশের সকল অর্জন কিন্তু
এই আওয়ামী লীগের নেতৃত্বে। আপনি 52 সালের সেই ভাষা আন্দোলন বলেন, 62 আন্দোলন বলেন, 66 বলেন, 69 গণ অভ্যুত্থান বলেন, যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মহান মুজিব বঙ্গবন্ধুর উপাধি ধারণ করেছেন। জনতা সেই দিন বঙ্গবন্ধু মুজিবকে বঙ্গবন্ধু হিসেবে তাকে সম্বোধিত করেছিলেন। এই মহান মুজিবের নেতৃত্বে 70 নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিলেন এবং এই বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগ বসার মতো অবস্থায় এসেছে, কিন্তু সেই দিন ক্ষমতায় দেওয়া হয়নি। এই 70 নির্বাচনে ক্ষমতা না আসার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে এই বাংলাদেশে বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন, স্বাধীনতার সংগ্রামের ডাক দিয়েছিলেন। তিনি বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ডাক আওয়ামী লীগের নেতৃত্বে তৎকালীন আওয়ামী লীগের নেতৃবৃন্দ সংগঠিতভাবে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে বলেছিলেন। এই বাংলাদেশের আবাল বিরুদ্ধ বনিতা সকলেই মহান মুজিবের ডাকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধু মুজিবের সেই স্বাধীনতা সংগ্রামের সময় মুজিবকে হত্যা করার উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছিল, পাকিস্তানের কারাগারে তারা রাখা হয়েছিল। স্বাধীনতার পর বঙ্গবন্ধু মুজিব 10ই জানুয়ারি বাংলাদেশে ফিরে আসেন। বঙ্গবন্ধু মুজিব দেশে ফিরে আসার পর আপনার লক্ষ্য করে থাকবেন, এই দেশ যখন তিনি একটি আত্মনির্ভরশীল জাতি হিসেবে গড়ে তোলার জন্য যখন এই দেশকে পুনর্গঠন করতেছিলেন, 75 15ই আগস্ট আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হলো। সেই দিন বঙ্গবন্ধু মুজিবকে শুধু হত্যা করা হয়নি, এই স্বাধীনতার অর্জন আমাদের যেটি ছিল, এই স্বাধীনতার মূল্যবোধকে সেদিন হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধু মুজিবুর হত্যার মধ্য দিয়েই এই বাংলাদেশে আবার নতুন করে স্বাধীনতার পরাজিত শক্তিরা আবার রাষ্ট্রীয় ক্ষমতায় জিয়া মোস্তাকদের নেতৃত্বে এসে বঙ্গবন্ধু হত্যার খুনিদেরকে পুনর্বাসিত করলো, অমুক্তিযোদ্ধাদের এই বাংলাদেশে পুনর্বাসিত করলো। এই বাংলাদেশের স্বাধীনতার মূল্যবোধকে একের পর এক ধ্বংস করে পাকিস্তানি কায়দা আবার বাংলাদেশ পরিচালিত করলো। তার মানে যারা মানে এই দেশটা স্বাধীনতাই চান নাই, এবং তারা তো সেই আওয়ামী লীগের ভিতরের মানুষই ছিল। যখন 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করলো, ঠিক 3.5 বছরের মাথায় দেশ স্বাধীনের উনি এরপর আর সময় পেলেন না। সেই 3.5 বছর উনি দেশটাকে অনেক কিছু দিয়ে গেলেন। তার মানে সেই আপনি তো আওয়ামী লীগের সেই সাবেক ছাত্র, মানে সাধারণ সম্পাদক, সাবেক বাংলাদেশ ছাত্রলীগের, আওয়ামী লীগের, মানে আপনি দীর্ঘ আপনার রাজনৈতিক ক্যারিয়ার, আপনার বিশ্লেষণ পর্যবেক্ষণ কি বলে, এখন কি সেখান থেকে বের হতে পেরেছে আওয়ামী লীগ? আমি সেই জায়গাটাই আমি আসতেছি। দেখেন, যে কথাটি আমি শুরুতেই বলছি, বাংলাদেশের সকল অর্জন কিন্তু এই আওয়ামী লীগের নেতৃত্বেই। সেই মহান মুজিবকে হত্যা করার পরেই কিন্তু এই জিয়া মোস্তাকরা এবং তার ধারাবাহিকতা এরশাদ এবং খালেদা জিয়া এই বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে দাঁড় করেছিল। সেই মহান মুজিবকে হত্যা করার পর যখন আওয়ামী লীগ নেতৃত্ব সংকটে ভুগতেছিল, আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ কিং কর্তব্য বিমূঢ় অবস্থায় ছিলেন, কে আওয়ামী লীগের হাল ধরবে, তখন আজকের বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, তিনি সেই দিন 75 15 আগস্ট দেশের বাইরে ছিলেন, এবং আমাদের ছোট আপা যিনি বঙ্গবন্ধুর দ্বিতীয় কন্যা, তিনি দেশের বাইরে থাকাতে তিনি বেঁচে ছিলেন। আজকে 81 সালে তিনি এই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং দল তাকে আনএনিমাসলি সকল নেতাকর্মীরা তাকে সভাপতি দায়িত্ব দিয়েছেন, এবং তিনি কিন্তু এই 81 সালে দেশে 43 বছর ধরে যে হাল ধরে আছেন তিনি এই সংগঠনের। আমরা একটা ছোট বিরতি নিয়ে আবার ফিরছি আপনার কাছে। 43 বছর তিনি সভাপতি এই দলের। প্রিয় দর্শক, সিএসআর এবং জনতন্ত্র গণতন্ত্রের ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত সিএসআর এবং জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আমরা আলোচনা করছিলাম আওয়ামী লীগের 75 বছর। আমাদের সাথে এই বিষয়ে আলোচনা করার জন্য জুমে যুক্ত আছেন জনাব আবু সাইদ খান, উপদেষ্টা সম্পাদক সমকাল। স্টুডিওতে একজন অতিথিত্ব সারা পুরোটা সময় জুড়ে আছেন ইসাক আলী খান পান্না, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা। জনাব আবু সাইদ খান, আপনার কাছে আবারও ফিরছি। এদেশের মানুষকে যে দলটি স্বাধীনতার স্বাদ এনে দিয়েছিল, সেই আওয়ামী লীগকে ঘিরে এখনো মানুষের সব দাবি, চাওয়া পাওয়া, স্বপ্ন সবকিছু, এবং এই জন্য আওয়ামী লীগের সমালোচনাও বেশি হয়। এবং গত 15 বছর ধরে টানা রাষ্ট্র ক্ষমতা এই দলটি। এই যে এর মধ্যে অনেক উন্নয়নের কথা আপনিও বলেছেন, যে অনেক উন্নয়ন অবশ্যই হয়েছে, অবকাঠামো উন্নয়ন, দেশের ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেকটা এগিয়েছে দেশ। কিন্তু এর মধ্যে এত বছর রাষ্ট্র ক্ষমতা থাকার মধ্যে কি কখনো কখনো স্বেচ্ছাচারিতা চলে আসে জনাব আবু সাইদ খান, যে কারো মধ্যে যেটা আসলে রাষ্ট্রের জন্যই ক্ষতিকর, সেটার জন্য আপনার কি পরামর্শ? আওয়ামী লীগের নেতৃত্বে সেটা কি করা উচিত? এখন ব্যাপারটা হচ্ছে যে আওয়ামী লীগ একটা দল নেতৃত্বে আছে,
তো সেই দলটাকে তো গণতান্ত্রিক হতে হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে নিয়ম নীতির দেশে তো ভিত্তিতে আওয়ামী লীগে তাকে পরিচালনা গণতন্ত্র করতে প্রথম হবে। নিয়ে এসেছিল, গণতন্ত্র ভোটাধিকারের দল, সেই দলটি এখন কেন এই প্রশ্নটা আসছে জানো আবু সাইদ খান? এই জন্য এসছে যে এখানে গণতান্ত্রিক পদ্ধতিতে দলের মধ্যে যে যে সমস্ত অপশক্তি, ঘাপটি মেরে থাকা কিংবা আদর্শ বিমুখ সুবিধাবাদী গোষ্ঠী রয়েছে, তো তাদেরকে মোকাবেলা করার দরকার ছিল, কিন্তু আওয়ামী লীগ সেটা মোকাবেলা করতে পারছে বলে মনে হয় না। অনেক ক্ষেত্রে নেতৃত্বে আমরা লক্ষ্য করি যে বিশেষ করে তৃণমূলেও আমরা দেখি যে সেই এলাকার মাস্তান কিংবা বিভিন্ন মানে অপকর্মের সঙ্গে জড়িত ব্যক্তিরাই এখানে নেতৃত্ব আসীন আছে, যেটা নিয়ে আওয়ামী লীগ, এমনকি আওয়ামী লীগ কর্মীদের ভিতরও, সৎ ত্যাগী নিবেদিত প্রাণ কর্মীদের ভিতরও প্রশ্ন রয়েছে। তারাও প্রশ্ন করছে যে আওয়ামী লীগে তারা, এবং আমরা যেটা লক্ষ্য করি যে ত্যাগী কর্মীরা কোন ভাষায় পড়েছে, এবং আমরা যেটাকে আওয়ামী লীগের ভাষায়, অনেক নেতার ভাষায় যে হাইব্রিড, তো তাদের সেখানে প্রাধান্য বিস্তার করে আছে। এখানে গণতন্ত্র পদ্ধতি কাজ করছে না। এখানে দেখে মুষ্টিমেয় কতগুলো পরিবারের হাতে রাজনীতি চলে গেছে, এবং যেখান থেকে আওয়ামী লীগ উত্তরণের জন্য যে চেষ্টা করেছে সেটা পাচ্ছে না। তো দেখা যাচ্ছে যে কোন এলাকার এমপি সাহেব তার ছেলেকে উপজেলার চেয়ারম্যান করছে, কিংবা আমরা লক্ষ্য করি তার ভাতিজাকে, কোথায় কোথায় তার স্ত্রীকে, এইভাবে একটা পরিবারের, বিভিন্ন পরিবারের কাছে আওয়ামী লীগ যেন জিম্মি হয়ে আছে। এখানে সাধারণ কর্মী, নিবেদিত প্রাণ কর্মী, তাদের নেতৃত্বে আসার সুযোগটাও বন্ধ হয়ে গেছে। যেমন আওয়ামী লীগের যেটা ছিল যে এখানে পরিবারতন্ত্র ছিল না, বঙ্গবন্ধুর সেই টুঙ্গিপাড়া থেকে উঠে আসা শেখ মুজিবুর রহমান একটা সাধারণ পরিবার থেকে উঠে আসা, তিনি সেই নেতৃত্বে আসীন হয়েছেন, এবং সেখানে এটা সম্ভব ছিল কেন, সেখানে একটা গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, এই ব্যবস্থার মধ্য দিয়ে তিনি নেতা হয়েছিলেন, এবং বঙ্গবন্ধু তো আমরা 6 দফা দেওয়ার মধ্য দিয়ে তিনি দেশের মানে আলোচিত হয়েছিলেন এবং নেতৃত্বে আসীন হয়েছিলেন। তো সেই সময় বঙ্গবন্ধুর সমসাময়িক কিন্তু তার চেয়ে অনেক নেতারা ছিলেন, যেমন সেই সময় 6 দফা যখন দেওয়া হয় তখন আওয়ামী লীগের বড় বড় নেতারা 6 দফা ত্যাগ, মানে আওয়ামী লীগ ত্যাগ করেছিলেন। আতাউর রহমান খান, সালাহ খান, শাহজিউর রহমান, সবাই আওয়ামী লীগের ছিলেন, এবং বহুত নেতারা তারা আওয়ামী লীগ ত্যাগ করেছিলেন, বঙ্গবন্ধু সেখানে হাল ধরেছিলেন। তো সেখানে এই কেন সম্ভব হয়েছিল, সেখানে একটা আদর্শের ঝান্ডা তিনি তুলে ধরেছিলেন, ত্যাগ ছিল এবং লক্ষ্য ছিল। আমার মনে হয় আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে সেই পথ হারিয়েছে, বঙ্গবন্ধুর আদর্শ থেকে চ্যুত হয়েছে। এখানে সুবিধাবাদী গোষ্ঠী তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসীন হয়েছে, এবং তাদেরকে মানে যে তাদের থেকে এখানে ত্যাগী কর্মীদেরকে নেতৃত্বে আনার যে প্রক্রিয়া, সে প্রক্রিয়ার সমস্যা রয়েছে, এবং এখানে আদর্শের চর্চার জায়গাটা কমে গেছে। এখানে রাজনীতি মানে এটা শুধু আওয়ামী লীগের না, সব দলের ক্ষেত্রেই। তো যেহেতু আওয়ামী লীগ আজকে আলোচনার বিষয়, সেই জন্য বলছি যে এখানে আমরা দেখছি রাজনীতি একটা ব্যবসায় পরিণত হয়েছে, এবং রাজনীতির মধ্য দিয়ে তারা অনেকেই রাজনীতিকে পুঁজি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। তো সম্প্রতি আমরা যে আনার আজিমের যে ঘটনা, চোরাচালানের সঙ্গে যুক্ত একটা ব্যক্তি কি করে নেতৃত্বে আসীন হয়েছিল, কি করে পার্লামেন্টে মেম্বার হয়েছিল, যার বিরুদ্ধে অভিযোগ ছিল। তো আমরা লক্ষ্য করি যে এই ধরনের ব্যক্তিরাও নেতৃত্বে আছেন, আজিমকে একা, আরো তো এই ধরনের লোকেরা অনেক ক্ষেত্রে নেতৃত্ব আছে, অনেকে নিয়ে ক্ষেত্রে প্রশ্ন আছে, জনগণের ভিতর থেকেও প্রশ্ন আছে। তো আওয়ামী লীগ সেই শুদ্ধাচার, এই শুদ্ধাচার এখানে প্রতিষ্ঠা করতে পারছে, এখানে আওয়ামী লীগ তার ত্যাগীদের জায়গা করে দিতে পারছে না। এই প্রক্রিয়াটা দরকার, এখানে একটা গণতান্ত্রিক আবহ দরকার, এবং এই গণতান্ত্রিক আবহ না থাকার কারণে দলে, প্রশাসনে কোনো জায়গায় এখানে ত্যাগী এবং সৎ মানুষের জায়গা হচ্ছে না। দুর্বৃত্তরা সব জায়গায় কিন্তু স্থান করে নিচ্ছে, এবং অন্যান্য দলেও ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ব্যতিক্রম না, কিন্তু আমরা সেই জায়গাটার কারণটা হচ্ছে দেশে একটা গণতান্ত্রিক আবহ দরকার, সেখানে আইনের শাসন দরকার, সোশ্যাল জাস্টিস দরকার, সেটা আমরা দেখছি না। আমার মনে হয় এটা জাতির সামনেও যেমন চ্যালেঞ্জ, আওয়ামী লীগের সামনেও এটা একটা বড় চ্যালেঞ্জ, যে দেশটাকে মুক্তিযুদ্ধের ধারা ফিরিয়ে আনাটাই
সবচেয়ে বড় বিষয়। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব আবু সাইদ খান, আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আমরা স্টুডিওতে আসছি, জনাব ইসাক আলী খান পান্না শুনছিলেন। জনাব আবু সাইদ খান অনেকগুলো বিষয় বলেছেন, যে যেই দলটি হাত ধরে স্বাধীনতা এসে, যেই দলটির শুরু হয়েছে গণতন্ত্র দিয়ে, কেন এখন সেই দলের গণতন্ত্রের ভিতরকার গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে এবং সেক্ষেত্রে ত্যাগী নেতারা জায়গা পাচ্ছে না, সেখানে অনেক দুর্বৃত্ত ঢুকতে পাচ্ছে। আপনার কি মনে হয়? আপনি তো এই দলের একজন একনিষ্ঠ মানুষ। হ্যাঁ, দেখুন সাইদদের অনেক কথাই শুনলাম, কিন্তু আওয়ামী লীগ উপমহাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দল। এই দলের নেতৃত্বেই বাংলাদেশের সকল অর্জন। আমি আবারও বলছি, দেখুন বঙ্গবন্ধু জাতির পিতা, তিনি এই দলকে নেতৃত্ব দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে ৭৫-১৫ই আগস্টের পর জাতির পিতাকে হত্যা করার মধ্য দিয়ে এই বাংলাদেশের সকল অর্জন, সেটা কিন্তু আমরা হারিয়েছিলাম। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আজকের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আওয়ামী লীগের হাল ধরেছেন। তার হাত ধরেই কিন্তু এই বাঙালি জাতির, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে এবং বিশ্বের দরবারে তিনি এই বাংলাদেশকেই কিন্তু মাথা উঁচু করে দাঁড় করিয়েছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা পেয়েছি স্বাধীনতা, আর বঙ্গবন্ধুর কন্যা, তার নেতৃত্বে, তার আওয়ামী লীগ থেকেই কিন্তু আমরা এই বাঙালি জাতির সকল আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন এবং এই বাংলাদেশকে বিশ্বের দরবারে কিন্তু সম্মানের জায়গায় তুলে দেওয়া। দেখুন, এই আওয়ামী লীগ বঙ্গবন্ধুরা বর্তমানে ৭৫-এর পর যে একটি সংকটের ভিতরে পড়েছিল, সেই জায়গার থেকে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে এই দলকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। এই আওয়ামী লীগের অনেক সময় কিন্তু অনেক নেতৃবৃন্দ এই দল থেকে চলে গেছেন, দল ভাঙার চেষ্টা করেছেন, কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু সেই জায়গাটাকেই আগলে রেখে দলকে সুসংগঠিত করে আজকে এই জায়গায় এসেছেন। দলের ভিতরে কিন্তু কোনো গণতন্ত্রের অভাব আছে বলে আমি মনে করি না। বাংলাদেশে অন্য অন্য রাজনৈতিক দল যদি আপনি দেখেন, তাদের কোনো নিয়মিত সম্মেলন হয় না, তাদের দলের নিয়মিত কোনো নেতৃত্বের পরিবর্তন হয় না, এবং বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সেই জায়গা থেকে ব্যতিক্রম। তাদের একটি গঠনতন্ত্র আছে, বাংলাদেশের এই দলটির নিয়মতান্ত্রিকভাবে তাদের সম্মেলনের মধ্যে দিয়ে নেতা নির্বাচিত হয়। এমনকি আমার দলের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনিও কিন্তু কাউন্সিলে নির্বাচনের মধ্যে দিয়ে তার দায়িত্ব গ্রহণ করেন। তিনি দেশে আসার পর আজ পর্যন্ত, এই যে ৪৩ বছর পর্যন্ত দলের সভাপতি তিনি। এই বঙ্গবন্ধুকে আমি খুব ছোট্টবেলায় দেখেছি, কারণ আমি একটি কথা বলি যে আমি যখন স্কুলের একজন ছাত্র, আমি ক্লাস 9-এর ছাত্র, আমি স্কুলের সভাপতি ছাত্রলীগের, আমি কলেজের সম্পাদক ছাত্র সংসদের, আমি জেলা কমিটির আমি কনভেনার ছিলাম, সাধারণ সম্পাদক ছিলাম। আমার নেত্রী আমাকে ঢাকায় নিয়ে আসছেন, আমি জাতীয় পরিষদ সদস্য, সেন্ট্রাল কমিটির মেম্বার, বাংলাদেশ ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির জয়েন্ট সেক্রেটারি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছি। আমি দেখেছি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কত প্রতিকূল অবস্থা মোকাবেলা করে এই দলকে তিনি সুসংগঠিত করেছেন। এই দলে যখন যেখানে যাকে কাজে লাগার তিনি প্রয়োজন মনে করেন, তাকে সেইখানে সেই দায়িত্ব দিয়ে কাজ করান। এই দলে কোনো গণতন্ত্রের অভাব নেই এবং এই দলের নেতা কর্মীদের ভিতরে এমন কোনো ক্ষোভের সৃষ্টিও নেই। তবে একটি কথাই আমি বলি যে দেখেন, যে ইতিহাস থেকে যেটা দেখেছি, বঙ্গবন্ধু মুজিব তিনি রাশিয়াতে চিকিৎসার পরে বাংলাদেশে যখন আসছেন, নেতার সামনেই কিন্তু তখন লাইকিং ডিসলাইকিং থেকে অনেকে স্লোগান, পাল্টা স্লোগান দিতেন। সেই আওয়ামী লীগ বঙ্গবন্ধুর, আজকে নেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ আরও বেশি সুসংগঠিত। এই দলের ভিতরে অনেক নেতা কর্মীর আকাঙ্ক্ষা থাকতে পারে, চাওয়া পাওয়া থাকতে পারে, কিন্তু নেতৃত্ব এবং কোন দল, এই দলের ভিতরে কিন্তু আর কোনো স্থান নেই। এক নেতা যার নেতৃত্বে টোটাল দল সুসংগঠিত এবং মজবুত এবং আগের চেয়ে অনেক শক্তিশালী এই দল থেকে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দলের হাল ধরার পরেই এই দল ভাঙ্গার অনেকে চেষ্টা করেছেন, দল ভেঙেও চেষ্টা করেছেন, নেতৃত্ব সৃষ্টি করার জন্য সম্ভব হয় নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবার এই দল সুসংগঠিত হয়ে বারবার কিন্তু এই জায়গায় হোঁচট খাওয়ার পরও দাঁড়িয়েছে। এবং লক্ষ্য করবেন, 21 বছর বঙ্গবন্ধু হত্যার পর এই দল ক্ষমতার বাইরে থেকে
96 সালে তিনি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছিলেন, এই দলকে ক্ষমতায় নিয়ে এসেছিলেন, এবং তারপরে একটি সূক্ষ্ম কারচুপির মধ্য দিয়ে কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে আবার ক্ষমতাচ্যুত করা হয়েছে। এই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু আবার এই দল ক্ষমতায় নিয়েছে। এই দলকে তিনি 5 বার ক্ষমতায় নিয়ে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। আজকে এই বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হয়েছে, আজকে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছে, আজকে বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে। আজকে বাংলাদেশে আমাদের সীমানার যে আমাদের সংকট ছিল, আমরা সেই চুক্তির মধ্য দিয়ে আমরা ছিটমহল সমস্যা করেছি। রক্তপাতহীন অবস্থায় পার্বত্য চট্টগ্রামের যে শান্তি চুক্তি হয়েছে বিশ্বে বিরল শেখ হাসিনার নেতৃত্বে। আমরা ভারত এবং এই বার্মার সাথে আমাদের যে নদীর সীমানা শেখ হাসিনার নেতৃত্বে সমাধান করা সম্ভব হয়েছে। এই দেশের সকল অর্জন আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। সাইদ ভাই যে কথা বলেছেন, ভোটের ব্যাপারে বলেছেন, আস্থার সংকট বলেছেন। আস্থা কাদের নেই? আস্থা নেই মৌলবাদী শক্তিদের, আস্থা নেই সন্ত্রাসীদের, আস্থা নেই জঙ্গিবাদদের, এদের আস্থা নেই শেখ হাসিনার উপরে। তার কারণ এদের সাথে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগ সমঝোতা করবে না, এবং কোনোদিন কোনো আতাত্ম দূরের কথা তাদের সাথে কোনো ঐক্য করা এবং সমঝোতা করার সুযোগ নাই। অতএব তাদের আস্থা নাই। এদেশের যারা সাধারণ মানুষ, এদেশের যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, এদেশের যারা গণতন্ত্রে বিশ্বাস করে, আইনের শাসনে যারা বিশ্বাস করে, তাদের আস্থা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সভাপতির উপরে আছে। আমি সেটা বিশ্বাস করি। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে আবারও ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও স্বাগত সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আমরা এই পর্বে আলোচনা করতে চাচ্ছি একটু মতিউরের দুর্নীতির অনুসন্ধানে দুদক। আপনারা জানেন গত 1 সপ্তাহের বেশি সময় ধরে এনবিআরের একজন কর্মকর্তা মতিউর রহমান, যার নাম, তার একটা বিষয় প্রথমেই চলে আসছে, তার সন্তান, মানে তার নাম, কিন্তু যদিও সে পরবর্তীতে বলছে সে তার সন্তান না। এটা নিয়ে নানা আলোচনা হচ্ছে যে একটি কোরবানির জন্য একটি ছাগল কিনেছিল 15 লাখ টাকা দিয়ে, সেই থেকেই শুরু। এরপর নানা রটনা চলে আসছে। শেষ পর্যায়ে এসে মতিউরের অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। আজকে রাতে, এখন তো বাজে হলো 12টা, যেহেতু বাজে নেই, আজকে দিনে এই সিদ্ধান্তের কথা দুদক জানিয়েছে এবং 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার জন্য আমাদের সাথে জুমে যুক্ত আছেন মইদুল ইসলাম, সাবেক মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন, দুদক। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যুক্ত হয়েছেন আমাদের সাথে, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে দিয়ে শুরু করছি জনাব মইদুল ইসলাম, আপনি তো দুদকের সাবেক মহাপরিচালক। দুদক অনুসন্ধান করার জন্য সিদ্ধান্ত নিয়েছে মতিউর রহমানের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ আসছে, অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচারের অভিযোগ, বিষয়গুলো নিয়ে প্রশ্নটি হলো, দুদক আসলে কখন কোনো কিছুর অভিযোগ করে? যখন সবকিছু, দুদকের কি এটাই কাজ যে মিডিয়া, মানে গণমাধ্যমে আসবে বা কোনোভাবে বের হবে? এখন তো গণমাধ্যম থেকে অনেক বেশি শক্তিশালী মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যম, সেখানেই সবকিছু সবার আগে আসে, তারপরে গণমাধ্যমে সেটা হয়। তো তারপরে দুদক অনুসন্ধান করে। দুদক কি নিজে নিজে কখনো কিছু তদন্ত করে বের করতে পারে না? আরে মানে আইনে সেই ক্ষমতাটা দেয়া আছে, কিন্তু আমরা সেই ক্ষমতার ব্যবহারটা দেখিনি। দুদকের সমস্ত তদন্ত বা মানে অনুসন্ধান যেগুলো হয়, সেগুলো বিভিন্ন জায়গা থেকে নিয়েই করা। বিভিন্ন ব্যক্তি অভিযোগ করে, সেই অভিযোগ থেকে নেয়া, অথবা বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন প্রকাশিত হয় সেখান থেকে নেয়া, এরকমটাই দাঁড়ায়। কিন্তু আসলে দুদকের সেই সক্ষমতাও আছে, যেটি জানি আমরা, যে দুদক একটা গোয়েন্দা ইউনিটও তৈরি করেছে, তাহলে সেইটি যাওয়া উচিত ছিল আর কি, সেটা হয়নি। আর একটি বিষয় হচ্ছে যে এই যে ব্যক্তির কথা বললেন এনবিআর এর, তো সেই ব্যক্তির বিরুদ্ধে আমি খবরে দেখলাম আর কি, মানে পত্রপত্রিকায়, যে ইতিপূর্বে নাকি দুদক 4 বার তার বিরুদ্ধে অনুসন্ধান করেছে এবং 4 বারই তার বিরুদ্ধে কিছু পাওয়া যায়নি, এই বলে পরিসমাপ্ত করা হয়েছে। তো এখন এই অবস্থায় আবার নতুন করে নেওয়া উচিত, সেটা ঠিকই আছে, কিন্তু আগে যে 4 বার ছেড়ে দিলেন সেটার কি অবস্থা মেলাবেন, সেটা একটা দুদকের জন্য চ্যালেঞ্জ। মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে আজকে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে, তাকে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই সাথে উনি সোনালী ব্যাংকের বোর্ড থেকেও তাকে সরিয়ে দেওয়া হলো, এই খবরটিও আজকে এসেছে। প্রশ্নটা হলো যে এ ধরনের মতিউর,
তাহলে আপনার অভিজ্ঞতা কি বলে আসলে, মানে এটা কি যখন তারা নিয়োগ পায় এটা সেই সময়ের ভুল, না যখন একটা ঘটনা হলো একে একে তখন তার নানা কিছু বেরিয়ে আসলো? এরকম তো আসলে অনেক থাকে আছে প্রশাসনে, ছোট করে একটু জানতে চাচ্ছি আপনার কাছে নাকি? এটাই হচ্ছে দুঃখজনক যে যেই সমস্ত ব্যক্তিরা আপনার যাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে নানান রকম অসততার অভিযোগ উঠছে এবং সেই সমস্ত বিতর্কিত মানুষদেরকে যখন এই ধরনের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়, এই পদগুলো যারা পদায়ন করেন তারা কিভাবে এই সমস্ত ব্যক্তিদেরকে মানে পছন্দ করেন, কি দেখে পছন্দ করেন, এবং এই যে এটা এক ধরনের প্রশ্রয় দেয়া, এটা এক ধরনের আশ্রয় দেয়া, এবং এই ক্ষমতার ছত্রছায়ায় অর্থাৎ যারা তাকে এই পদে বসান তাদের ছত্রছায়ায় কিন্তু এই মতিউররা দুর্নীতি করছে। আপনার কি করে ভাবা যায় যে এইরকম একজন ব্যক্তি একটা ব্যাংকের আপনার পরিচালক হিসেবে নিয়োগ পায়? এটা তো খুবই একটা, কারা নিয়োগ দিল? উনি তো আর নিজে নিজে নিযুক্ত হন নাই, কেউ একজন নিয়োগ সরকারি তরফ থেকে নিয়োগ দেওয়া হয়েছে। তাহলে সরকারি গোয়েন্দা রিপোর্ট সেগুলিরই বা কি অবস্থা? এইগুলো নানান রকম বিষয় আছে। নানা প্রশ্ন আসছে। মইদুল ইসলাম, এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানে আসলে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু স্টুডিওতে ফিরছি। জনাব ইসাক আলী খান পান্না, আপনার কাছে জনাব মইদুল ইসলামের কথা শুনছিলেন যে এই যে সরকারের, আমরা এর আগের আলোচনায় আমরা বলছিলাম যে সরকারের নানা ধরনের অর্জন আছে। এই যে মতিউরদের ঘটনা এবং এর আগে দীর্ঘদিন চলছে, এখনো চলছে বেনজির আহমেদ সাবেক আইজিপি, এগুলো কি সরকারের অর্জন ম্লান করে না? দেখুন, সরকার তো শুধুমাত্র একজন আইজিপি বা একজন মতিউরকে নিয়ে চলেন না, সরকারের অ্যাটিটিউডটা আপনাকে দেখতে হবে। সরকার প্রধান কি চায় বা তিনি কি বললেন। আপনার হাতের 5টি আঙ্গুল তো সমান না। প্রশাসনে বিভিন্ন স্তরে কিন্তু ব্যক্তিরা থাকেন, কাজ করেন। রাজনৈতিক অঙ্গনেও বিভিন্ন ব্যক্তিরা কাজ করেন এবং বিভিন্ন জায়গায় তাদের ব্যবসা বাণিজ্য কর্মকাণ্ড থাকে। তার কর্মকাণ্ড, তার কার্যকলাপের মধ্যে দিয়েই তার ভবিষ্যৎ অবস্থান নির্ধারণ হয়ে থাকে। দেখুন, যাদের সম্পর্কে এই ধরনের আলোচনা আসে, সেটা মিডিয়ার মাধ্যমে আসতে পারে, দুদকের অনুসন্ধানের মাধ্যমে আসলে পরে সরকার প্রধান বা সরকার কি বলতেছে। সরকার তো জিরো টলারেন্সের জায়গা থেকে আছে দুর্নীতি এবং এ সমস্ত অপকর্মের সাথে যারা জড়িত এ ব্যাপারে তাদের জিরো অপকর্মগুলো যখন তারা করে তখন তাদের উপরস্থ, তাদের আশেপাশে কর্মকর্তা জানতে পারে না? জেনেও চুপ থাকে। অনেক সময় জানতে পারে, অনেক সময় জানতে পারেন না, এটা হতে পারে। কিন্তু যখন সরকারের নলেজে আসে, নোটিশে আসেন, তখন তিনি নির্বিঘ্নে, এই যেমন দুদক একটি স্বাধীন প্রতিষ্ঠান, তাকে কাজ করার জন্য অনুমতি বা সিদ্ধান্ত দেওয়াই আছে, যেটি উনিও বললেন, তো সেখানে তারা কাজ করবে। এই জন্য আপনি মতিউরের কথা বলছেন, নিশ্চয়ই তার সম্পর্কে কাজ করবে, গভর্নমেন্ট তো তাকে নিষেধ করবে না। তারপরে আপনি যাদের পুলিশের প্রশাসনের জামিলের কথা বললেন বা ওই আপনি অন্য যাদের কথা বললেন, বেনজির সাহেবের কথা বললেন, এদের সম্পর্ক যদি হয়, আরও যদি অন্য কেউ থেকে থাকে কোথাও, সেটাও, এবং অন্যান্য স্তরের সরকারের অ্যাটিটিউডটা দেখবেন। বাংলাদেশ গভর্নমেন্ট, আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, তাদের অ্যাটিটিউডটা কি? যে যেখানেই দুর্নীতি হোক সেখানে জিরো টলারেন্স, যেখানে অপকর্ম হোক, অন্যায় হোক, সেখানে জিরো টলারেন্স। আপনি প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করবে, যার যে ভাগ্যে যা হবে, যার যেখানে অপরাধ থাকবে সেই অনুসারে বিচার হবে। আপনি তো একটা জিনিস আপনাকে স্মরণ করে দিতে চাই, আপনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কিন্তু সরকার প্রধান। এই যুদ্ধ অপরাধীর বিচার করা যাবে না বলে সেই জাতিসংঘ থেকে দেশের সেই সাদা চামড়ার লোকরা তাকে ফোন করে পর্যন্ত বলেছিল যে অমুকের বিচার করা যাবে না, কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে কিন্তু টলকাতে পারেন নাই। তিনি কোনো অপশক্তির কাছে মাথা নত করেন না, কারো কাছে তিনি আপোষ করেন না। তবে এই জিনিসটি আপনি মাথায় রাখার জন্য আমি অনুরোধ করব যে সরকার প্রধানের অ্যাটিটিউডটা কি সেটা দেখুন। সরকারের সেই দিকটা যদি লক্ষ্য রাখেন তাহলে পরিষ্কার বুঝবেন তারা কি চায়। জনাব মইদুল ইসলাম, আপনি আমাদের সাথে আছেন নিশ্চয়ই, একদম লাস্ট 30 মিনিটস আছে আমাদের। উনি আমাদের সাথে নেই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনাকে দিয়ে শেষ করছি জনাব ইসাক আলী খান পান্না। মানে তার মানে অ্যাটিটিউড দেখতে পাচ্ছেন পরে, কিন্তু কখনো কি সরকার নিজে থেকে এদের বের করতে এখনো পর্যন্ত এরকম উদাহরণ আছে? একদম ছোট করে। সরকার তো বিভিন্ন সংস্থা আছে এবং প্রত্যেকটি সংস্থা, কোন সংস্থা গণমাধ্যম বের করে, গণমাধ্যমকেও তো ধন্যবাদ জানাই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলের গণমাধ্যম স্বাধীন
যে কোনো জায়গায় তারা কাজ করতে পারে নির্বিঘ্নে, যে কোনো তথ্য তারা বের করতে পারে, যেটা বিগত দিনে পারে নাই জিয়া এরশাদ, খালেদা জিয়ার সময় পারে নাই। আজকে কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আমলে সে গণমাধ্যম স্বাধীন, বাংলার মানুষ স্বাধীন এবং স্বাধীনতা ভোগ করছে। অসংখ্য ধন্যবাদ। 75 বছর পূর্তি উৎসবে দাঁড়িয়ে আজকে সকলকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং আওয়ামী লীগের নেতৃত্বে, শেখ হাসিনার নেতৃত্বে দেশ আরো সামনের দিকে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ জনাব, অসংখ্য ধন্যবাদ জনাব ইসা আলী খান পান্না, আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ মহিদুল ইসলাম, সাবেক মহাপরিচালক দুদক, আপনাকেও। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি সিএসআর জনতন্ত্র গণতন্ত্র। আপনারা ভালো থাকবেন।